আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, প্রথমে একটি সিম্পল প্রবলেম দিয়ে শুরু করছি, কিন্তু আস্তে আস্তে একটু যথেষ্ট লেভেলের অঙ্ক আজকে করব। ওকে, চলো, যাদের এটা খুব ইজি লাগবে একটু স্কিপ করে চলে যাও, পরের অঙ্কগুলো খুব ভালো। হ্যাঁ, প্রথমে একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করলাম। একটি পত্রিকার বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা, লাভের পরিমাণ 25%। তাহলে পত্রিকার বিক্রয় মূল্য কত? তাহলে লাভ কত হচ্ছে বলো দেখি বস। লাভ হচ্ছে 25%। 25% মানে কি? উপরে 25 আর পার্সেন্ট তোলার জন্য নিচে কত আসবে? 100। তাহলে 25 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়? 4 25 100। এটার মানে কি বলো দেখি? 4 ভাগের 1 ভাগ হচ্ছে লাভ হবে, তাই না? কত ভাগ লাভ হবে? 4 ভাগের 1 ভাগ লাভ হবে। আর এই 4 ভাগটা কি বলো দেখি? এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কত বস? 4 ভাগ, লাভ হবে 1 ভাগ। এবার আসো এদিকে, একদিকে লেখো ক্রয় মূল্য, আরেক দিকে লেখো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হবে 1 ভাগ। তাহলে তোমরা বলবে বিক্রয় মূল্য হবে 4 যোগ 1, অর্থাৎ 5 ভাগ, তাই না? ক্রয় মূল্য যদি 4 ভাগ হয়, লাভ হবে 1 ভাগ, তার মানে বস বিক্রয় মূল্য হবে 4 যোগ 1, অর্থাৎ 5 ভাগ, তাই না? ক্লিয়ার এতদূর? ওকে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কত? এটা এখান থেকে বোঝা যায়, একই হবে, লাভটাই হবে। বা এইভাবে তুমি ভাবতেই পারো, ক্রয় মূল্য 4 ভাগ, বিক্রয় মূল্য 5 ভাগ, তাহলে দুটোর ডিফারেন্স কত বস? 1 ভাগ, তাই না? অ্যাকচুয়ালি লাভটাই হবে দুটোর ডিফারেন্স। তাহলে দুটো ডিফারেন্স বা পার্থক্য আমরা বার করলাম 1 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া হচ্ছে? ডিফারেন্স কত বলে দেখি? 210। দুটোই তো সেম। তাহলে আমরা বার করলাম ডিফারেন্স হচ্ছে 1 ভাগ, আর প্রশ্নের ভাষা অনুযায়ী ডিফারেন্স হচ্ছে কত বলে দেখি? 210 টাকা। ওকে, তাহলে আমরা দেখছি আর এটাও ডিফারেন্স, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের এটাও ডিফারেন্স, দুটোই সেম জিনিস। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 1 ভাগ, আর প্রশ্নের ভাষা অনুযায়ী ডিফারেন্স কত বলে দেখি? 210 টাকা। তাহলে আমরা দেখছি যেহেতু দুটোই সেম জিনিস, এটাও ডিফারেন্স এটাও ডিফারেন্স, তাহলে আমি বলতেই পারি একের ভ্যালু কত বলে দেখি বস? 210, তাই না? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স 1 ভাগ, একের ভ্যালু কত? 210। কত দিয়ে গুণ করলে আসে? 210 দিয়ে। তাহলে একের ভ্যালু যদি 210 হয়, তাহলে এবার আমাকে বার করতে কি বলছে বলে দেখি? তাহলে বার করতে বলছে বিক্রয় মূল্য কত। তাহলে বস বিক্রয় মূল্য হচ্ছে 5 ভাগ, তাহলে 5 এর ভ্যালু কত হবে? একের ভ্যালু যদি 210 হয়, তাহলে 5 এর ভ্যালু হবে, এটার 210 দিয়ে গুণ করো। তাহলে 5 10 50, 5 দুগুণে 10, তার মানে 1050 টাকা, তাই না? একের ভ্যালু যদি 210 হয়, তাহলে 5 এর ভ্যালু কত হবে? 1050 টাকা। তার মানে দ্রব্যটির বিক্রয় মূল্য কত বলে দেখি? অপশন বি, তাই না? আসো 2। 3:2 অনুপাতে এসি ও টি অংশীদারিরা লভ্যাংশ ভাগ করে নেয়। তাহলে প্রথমে এসআরটি ছিল, এসআরটি যদি ব্যবসা করে শুধু, তাহলে 3:2 অনুপাতে লভ্যাংশ বন্টন করে। ডব্লিউ অংশীদারি হিসেবে, তাহলে ডব্লিউ যদি এদের সঙ্গে যুক্ত হয় অংশীদার হিসেবে, তাহলে এদের নতুন লভ্যাংশের অনুপাত হচ্ছে কত? 4:3:2। স্যাক্রিফাইসিং রেশিওর অনুপাত বার করতে বলছে। এটা ডব্লিউবিসিএস মেইনে আসছে, খুব ভালো অঙ্ক, দেখো। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে কি? যদি এস আর টি থাকে, তাহলে 3:2 অনুপাতে লভ্যাংশ বন্টন হবে। কিন্তু যদি 3 জন থাকে, এস টি ডব্লিউ, তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে 4:3:2। আমি লিখে নেই, মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করো। এস ইস টু টি ইস টু ডব্লিউ। এদের রেশিও হচ্ছে কত বলে দেখি? এদের রেশিও হচ্ছে, এস আর টি এর রেশিও হচ্ছে 3:2, আর এস টি ডব্লিউ এদের রেশিও কত? এদের রেশিও হচ্ছে 4:3:2। 4:3:2। অ্যাকচুয়ালি কি খেয়াল করো, দেখো, লাভ তো সেম হচ্ছে। লাভ 2 জন ভাগ করবে বা 3 জন ভাগ করবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। যদি এস আর টি ব্যবসা করে, তাহলে লভ্যাংশ হয় 3:2 অনুপাতে, আর যদি 3 জন ব্যবসা করে, তাহলে 4:3:2 অনুপাতে লভ্যাংশ বন্টন হয়। তো এবার একটা জিনিস খেয়াল করো, লাভ কিন্তু সেম। 500 বা 5000 যাই লাভ হোক না কেন, টোটাল লাভ তো সেম। 2 জন ভাগ করলে এই অনুপাতে ভাগ হবে, আর 3 জন ভাগ করলে এই অনুপাতে ভাগ হবে। তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে টোটাল লাভের পরিমাণ বস সেম হবে। তো আসো টোটাল লাভটা বার করি। এখানে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আর এখানে 4 3 7 আর 2 যোগ করলে টোটাল কত হয়? 9। দুটো আমাদের কি হতে হবে? এখানে 5 ভাগ, এখানে 9 ভাগ, এটা হতে পারে না। টোটাল লাভের পরিমাণ বস সেম হবে। তাহলে আমরা কি করি? দুটোকে সেম বানানোর জন্য এটার 9 দিয়ে গুণ করি, তাহলে 5 9 45। আর এটা 9 আছে, এটার 5 দিয়ে গুণ করি, তাহলে 5 9 45। এবার দেখো তো,
টোটাল লভ্যাংশ এখানে 45 ভাগ, এখানেও কত বস 45 ভাগ। ক্লিয়ার? এবার এখানে যদি এটাকে 9 দিয়ে গুণ করি তাহলে এখানেও কত গুণ হবে? 9 গুণ 9 দুগুণে 18, আর এটাও কত গুণ হবে? 9 গুণ 3 9 27। ওকে, তাহলে এস পাবে 27 আর টি পাবে 18, দুইজন যদি ভাগ করে, হ্যাঁ, আর তিনজন ভাগ করলে কি হবে? এটারে 5 গুণ করলে কি হবে বলো দেখি? প্রত্যেকটা 5 গুণ হবে, এটাও 5 গুণ, 4 5 20, আর এটাও কয় গুণ হবে? 5 গুণ, 3 5 15, আর এখানেও কয় গুণ হবে? 5 গুণ, 5 দুগুণে 10। ওকে, তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিও মানে বুঝছো তো? তাহলে দুইজন যদি লাভ ভাগ করতো তাহলে এস পেতো 27 ভাগ লাভ আর টি হচ্ছে 18 ভাগ, কিন্তু তিনজনের মধ্যে যদি ভাগ করা হয় লাভটা তাহলে এস কিন্তু কম পাবে। এস কত ভাগ পাচ্ছে? 20 ভাগ। আর দুইজন যদি ভাগ করতো এস 27 ভাগ পাতো, দুইজন যদি ভাগ করতো তাহলে এস এর লভ্যাংশ তো 27 ভাগ, কিন্তু এখন কমে কত হলো বলো দেখি? 20 ভাগ। আর টি পেতো, দুইজনের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে টি 18 ভাগ পেতো, আর এখন 15 ভাগ পাচ্ছে, কিছুটা কম পাচ্ছে। অ্যাকচুয়ালি কমটা কি হলে বলো দেখি? এস কত কম পাচ্ছে? 7 ভাগ, আর টি পাচ্ছে 3 ভাগ। এটা কে নিলে বলো দেখি? এই 7 আর 3 মিলে 10 ভাগ, কার কাছে নিলে বলো দেখি? ডব্লিউ এর কাছে, হ্যাঁ কি না? এখানে স্যাক্রিফাইসিং রেশিও মানে এস এর লভ্যাংশ কত ভাগ কমলো আর টি এর লভ্যাংশ কত ভাগ কমলো, এটি হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও মানে বুঝছো তো? তাহলে এস আর টি, এস আগে 27 ভাগ পেত, এখন 20 ভাগ পেয়েছে, তাহলে কত ভাগ কমলো বলো দেখি? 7 ভাগ। আর টি নরমালি কত ভাগ লভ্যাংশ পায়? 18 ভাগ, কিন্তু এখন কত ভাগ লভ্যাংশ পাচ্ছে বলো দেখি? 15 ভাগ। তাহলে কত ভাগ কম পেলে বলো দেখি? 18 থেকে 15 মাইনাস করো, তাহলে 3 ভাগ। তাহলে এস আর টি এর লভ্যাংশের রেশিও কত বলো দেখি বস? 7:3, তাই না? ক্লিয়ার? এটাই অ্যান্সার। আসো 3। তো দেখো 3 নম্বরে কি বলছে? এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি একত্রে ওই কাজটি 16 দিনে করতে পারে, টোটাল কাজটা, হ্যাঁ। তারপর এগুলো ডাটা দেওয়া আছে, এ আর বি 5 দিন ও 7 দিন কাজ করার পর, আচ্ছা ভাই এটা না 13 হবে, হ্যাঁ, 13 দিনে কাজটি একা সম্পন্ন করে। ওকে, তাহলে এ 5 দিন করলো, বি 7 দিন করলো, তারপর সি ধরে এবং সি একা বাকি 13 দিনে কাজটা কমপ্লিট করে দেয়। আচ্ছা, প্রত্যেকে নিজে নিজে কাজ করলে কাজটি কত দিনে সম্পন্ন হবে? আচ্ছা এটাকে না প্রথমে আমরা একটু সিম্পলিফাই করি, হ্যাঁ। এ আর বি কাজটি কত দিনে করতে পারে? 12 দিনে। আর বি আর সি কত দিনে করতে পারে? 16 দিনে। তাহলে আমরা কি করি? টোটাল কাজটা ধরে নিই। ওকে, টোটাল কাজটা কত ধরবো বলে দেখি? 12 আর 16 লসাগু কত হয়? 4 বার যদি দাও, 3 4 12, 4 4 16, তাই না? তো গুণ করো, 3 4 12, 4 12 48, তাই না? এদের 12 আর 16 লসাগু 48 হয়, তাহলে আমরা ধরলাম টোটাল 48টা চেয়ার বানাতে হবে। এবার এ আর বি 12 দিনে বানায় 48টা চেয়ার, তাহলে বলে দেখি একদিনে কয়টি বানাবে? 4 12 48, 4টি। এটা কে বানাবে? এ আর বি। আর তাই না, 12 দিয়ে 48কে ভাগ করলে 4। বি আর সি 16 দিনে বানায় 48টি চেয়ার, তাহলে একদিনে কয়টি বানাবে? 3 16 48, 3টি। এটি কে বানায়? বি আর সি, তাই না? বি আর সি 16 দিনে বানায় 48টি চেয়ার, তাহলে একদিনে কয়টি বানাবে? 3 16 48, 3টি। ক্লিয়ার? কানেক্টেড? ভেরি গুড। এটা মুছে দিই, হ্যাঁ, আসো। এবার এই জায়গাটা আছে না, এ কতদিন কাজ করে বলে দেখি? এটাকে এইভাবে সাজিয়ে লেখা যায় কিনা বলো তো? এ 5 দিন কাজ করে, বি করে 7 দিন, তাই না? আর বাকি কাজটা কি করে? সি 13 দিনে কমপ্লিট করে। বলে দেখি এটাকে এভাবে যদি লিখি, এ 5 দিন, বি 7 দিন, তো আমরা ধরলাম, মনে করো যদি আলাদা আলাদা ভাবে করছে, আমরা সুবিধার্থে আমরা ধরে নিলাম বি 7 দিন করে, তো আমরা ধরলাম কি? বি 5 দিন করে এর সাথে। ওকে, অনেকে বলবে স্যার এটা হতেই পারে না, বি 7 দিন কাজ করে। দাঁড়াও ভাই, একটু ওয়েট করো। এ 5 দিন আর বি 7 দিন কাজ করে, এটা ভাঙিয়ে লিখলাম। আমরা ধরলাম বি 5 দিন এর সাথে কাজ করে আর 2 দিন সি এর সাথে কাজ করে, ঠিক না? মোট কথা 7 বানালিতে হলো। আমরা এইভাবে ধরলাম বি 5 দিন এর সাথে করে আর 2 দিন সি এর সাথে করে। এনে বলে নাই, কিন্তু আমরা ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। মোট কথা 7 বানালি হলো। ওকে, তাহলে বি 2 দিন কার সাথে করবে? বি 2 দিন করবে কার সাথে করবে বস? বি 2 দিন করবে সি এর সাথে। ওকে, তাহলে বি 5 দিন এর সাথে, বি 2 দিন সি এর সাথে। এবার সি 13 দিন করে না, এটাকেও ভাঙিয়ে লিখি। 13 দিন করে, তো আমরা ধরলাম কি? সি 2 দিন করে বি এর সাথে, আর বাকি 11 দিন আমরা ধরলাম সি একা করে। দেখো 11 আর 2 মিলে 13 হয়,
বুঝে গেল? তাহলে বি এর 7 দিন তো 5 দিন করে এ এর সাথে, 2 দিন সি এর সাথে। আর সি 13 দিন তো 2 দিন করে বি এর সাথে আর 11 দিন একা করে। আসো এটা এইভাবে লেখা যায় কি, এ 5 দিন করে বি ও 5 দিন করে, তাহলে এটারে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এ 5 দিন বি ও 5 দিন, তাহলে আমরা বলতে পারি এ আর বি একসাথে কতদিন কাজ করছে? 5 দিন, তাই না? এও 5 দিন বিও 5 দিন, এটার এভাবে বলা যেতে পারে এ আর বি একসাথে কতদিন কাজ করছে? 5 দিন। আর এখানে বিও 2 দিন সিও 2 দিন, তাহলে আমি বলতে পারি বি আর সি একসাথে কতদিন কাজ করছে? 2 দিন, তাই না? বলা যায় না? এও 5 দিন বিও 5 দিন, তাহলে আমরা বলতেই পারি এ আর বি একসাথে 5 দিন, তাই না? আমরা সব কন্ডিশন ফুলফিল তো করছি, বি কে 7 দিনই বানালাম, সি কে 13 দিনই বানালাম, আর লাস্টে সি 11 দিন একা পড়লো। ওকে, তাহলে আমরা এটা একটু সাজিয়ে নিলাম আমাদের মতো। হ্যাঁ, সি 11 দিন লাস্টে একা করে। এবার বলো দেখি, এ আর বি 5 দিনে কয়টি চেয়ার বানাবে? এ আর বি একদিনে কয়টি বানায়? 4টি। তাহলে 5 দিনে কয়টি বানাবে? এটারে 5 দিয়ে গুণ করো, 4 5 20টি। ওকে, বি আর সি 2 দিন কাজ করে, বি আর সি একদিনে কয়টি বানায়? 3টি। তাহলে 2 দিনে কয়টা বানাবে? 3 দুগুণে 6টি। আর সি 11 দিনে বাকি চেয়ারগুলি বানায়। বাকি মানে কত বলো দেখি? এ আর বি বানাচ্ছে 20টি, বি আর সি 6টি, 20 আর 6 মিলে 26, তাই না? 20 আর 6 26, তাহলে 48টির মধ্যে 26টি চেয়ার কমপ্লিট। তাহলে 48টার মধ্যে 26টা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি কয়টি থাকে? 48 মাইনাস 26, 48 থেকে 26 মাইনাস করলে 22টি, তাই না? এ আর বি বানাচ্ছে 20টি, বি আর সি 6টি, টোটাল কয়টি হয়? 26টি। তাহলে 48টার মধ্যে যদি 26টা বানানো কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি কয়টি থাকে? 22টি, তাই না? সি 22টি চেয়ার কয়দিনে বানায়? 11 দিনে। ওকে, সি 11 দিনে কয়টি চেয়ার বানাচ্ছে? 22টি। এটা না এরো চিহ্নটা এভাবে একটু ঘুরিয়ে দেবো, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। সি 22টি চেয়ার বানায় কয়দিনে বলে দেখি? 11 দিনে। তো খেয়াল করো, হ্যাঁ, বা এভাবে ভাবতে পারো। হ্যাঁ, একদিনের, আচ্ছা একদিনেরটা বার করি তাহলে মনে সুবিধা হবে। ঠিক আছে, বা 11 দিনে বানায় 22টি, তাহলে একদিনে কয়টি বানায়? কম বানাবে, কম মানে 22/11, 11 দিয়ে 22কে ভাগ করো 2, তাহলে সি একদিনে কয়টি বানায়? 2টি। ওকে, 11 দিনে 22টি হলে একদিনে 2টি। এবার চলো এখান থেকে বি এরটা বার করে নিই। কিভাবে বার করব? বি আর সি দুইজন মিলে 3টি বানায় না? বি আর সি এর থেকে সি এরটা বাদ দিয়ে দেবো। বি আর সি বানায় 3টি, তার থেকে সি এরটা বাদ দাও, সি কয়টি বানায়? 2টি। তাহলে বি কয়টি বানাবে বস? 1টি। ওকে, এটা মুছে দেই। বি যদি হয়ে যায় তাহলে এও তো বার করা যাবে। কিভাবে? এ আর বি এর থেকে বি এরটা বাদ দাও, বি কয়টি বানায়? 1টি। তাহলে এ আর বি বানাচ্ছে 4টি, 4-এর থেকে তোমরা নিচে নিচে লেখো। হ্যাঁ, এ আর বি এর থেকে বি এরটা বাদ দাও, বি কয়টি বানাচ্ছে? বি 1টি বানায়। তাহলে এ কয়টি চেয়ার বানাবে? 3টি, তাই না? এ আর বি 4টি বানায়, এ আর বি এর থেকে বি এরটা বাদ দিয়ে দিলাম। তাহলে সি একদিনে বানায় 2টি, বি একদিনে বানায় 1টি, এ একদিনে বানায় 3টি। কানেক্টেড? চলো এগুলো মুছে দিই বস। আসো, টোটাল 48টি চেয়ার বানাতে হবে। হ্যাঁ, তাহলে সবার সময় বার করতে বলছি, তাহলে এর কত সময় লাগবে? সময় মানেই ভাগ, তাই না? এভাবে দেখো, সূত্র দিয়েও করতে পারো বা কনসেপচুয়ালি। সূত্র কি? টোটাল কাজ বাই একদিনের কাজ, 48কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে এর সময়। বা এইভাবে কনসেপচুয়ালি করতে পারো। 3টি চেয়ার বানাতে এর 1 দিন লাগে, তাহলে 48টি চেয়ার বানাতে কত দিন লাগবে? 48/3, 3 দিয়ে 48কে ভাগ করো 16। আর দেখো বি, বি কি হয়? বি একটি চেয়ার বানায় 1 দিনে, তাহলে 48টি বানাবে ডাইরেক্ট। একটি চেয়ার 1 দিন, তাহলে 48টি বানাতে 48 দিন। ওকে, এ হলো, বি হলো। এবার আসো সি। তাহলে এবার সি কয়টি চেয়ার বানাবে? মানে সি এর সময়টা বার করি। তাহলে সি কত হবে? সি 2টি চেয়ার বানায় 1 দিনে, তাহলে 48টি বানাতে কত দিন সময় লাগবে? 48/2। হ্যাঁ, তো 2 দিয়ে 48কে কাটো 24। ওকে, 24 দিন, তাই না? 2টি বানাতে 1 দিন, তাহলে 48টি বানাতে 48/2। এটাই অপশনটা হবে, 16 হবে। এগুলো একটু আগে পরে হচ্ছে 16, 48, তারপর একটা কত হবে? 24। হ্যাঁ, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন এ। ক্লিয়ার? চলো আসো 4। দুটি স্টেশন দিল্লি এবং অমৃতসরের মধ্যে দূরত্ব হচ্ছে 450 কিমি। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে বিকেল 4টা থেকে যাত্রা শুরু করে দিল্লি থেকে অমৃতসরের দিকে যায়। আরেকটি ট্রেন বিকাল 3টা 20-তে অমৃতসর থেকে শুরু করে এবং 80 কিমি পার ঘন্টা গতিতে দিল্লির দিকে অগ্রসর হয়। কোন সময়ে দিল্লি থেকে কত দূরে ট্রেনটির মধ্যে দেখা হবে? আচ্ছা,
দূরত্ব বার করতে বলছে এবং সময়টাও বার করতে বলছে। খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা মনে করো দিল্লি, হ্যাঁ ডি লিখলাম, ডি ফর দিল্লি, আর এখানে হচ্ছে অমৃতসর। ওকে, তাহলে দিল্লি থেকে যে ট্রেন, এদের মাঝখানে টোটাল ডিস্টেন্সটা কত বলে দেখি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 450 কিমি। ওকে, টোটাল ডিস্টেন্স 450 কিমি, খেয়াল করো। এবার একটি ট্রেন দিল্লি থেকে যে ট্রেনটা রওনা দেয় এটা 4টায় রওনা দেয়, এখান থেকে এই ট্রেনটা রওনা দেয় কয়টায়, 4টায়। আর এই ট্রেনটা রওনা কয়টায় দিচ্ছে বলে দেখি, 3টা 20-তে, 3টা 20। তো একটা জিনিস খেয়াল করো, এই 4টায় রওনা দেয়, তো আমরা বার করি এই ট্রেনটা 4টায় কোথায় থাকবে, দুটো টাইম সেম। এই ট্রেনটার 4টায় রওনা দেয়, এটা আগে রওনা দেয় 3টা 20-তে, তাহলে আগে রওনা দিচ্ছে, তো দুটো টাইম সেম বানাও। এটা 4টায় রওনা দিচ্ছে, আমরা বার করি এটা 4টায় কোথায় থাকবে। তাহলে 3টা 20-তে রওনা দেয়, 4টা বাজতে আর কত মিনিট বাকি বলো দেখি, 40 মিনিট, হ্যাঁ কি না? 3টা 20 আর 40 মিনিট, তো পরে কি হবে, 4টা হবে 60 মিনিট, তাই না? 3টা 20 বাজে, 4টা বাজতে আর 40 মিনিট বাকি, তাহলে আমরা বার করি 40 মিনিটে এটা কতটুকু যায়। তো এই ট্রেনটার বেগ কত বলো দেখি, 80 কিমি পার ঘন্টা। অমৃতসর থেকে যেটা রওনা দেয় 80 কিমি পার ঘন্টা, মানে 60 মিনিটে যায় 80 কিমি। বুঝতে পারছো কি বললাম, 60 মিনিটে যায় 80 কিমি, বুঝতে পারছো কি বললাম? এটা 3টা 20, 4টার সময়, মাঝখানে কত মিনিট, 40 মিনিটের গ্যাপ, এটা কতটুকু যায় দেখি। তাহলে 40 মিনিটে কতটুকু যাবে, তৈরি শিখ করে দিই। প্রশ্ন দিকের উপরে 80 গুণন এটা উল্টে যাবে, উল্টে মানে উপরে 40 আর নিচে 60, 0 0 ক্যান্সেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, উপরে 160 আর নিচে 3। ওকে, চলো এবার টোটাল ডিস্টেন্স কত বলে দেখি, 450, আর এখানে কত বলে দেখি, 160/3। তাহলে এই মাঝখানের গ্যাপটা চলো বার করে নি, পারবো না বার করতে? 450 থেকে যদি এটা বাদ দিই, ডান দিকেরটা বাদ দিই, তাহলে তো বাদ দিকেরটা পাওয়া যাবে, টোটালটার থেকে এটা বাদ দিই, তাহলে এই গ্যাপটা পাওয়া যাবে। টোটাল ডিস্টেন্স কত, 450, 450 থেকে বস এটা বাদ দিলাম, এই ডিস্টেন্সটা কত, 160/3। তো লসও করো, 3 0 0, 3 5 15, কত হয়, 3 4 12, 1350 মাইনাস 160। ওকে, এই ধরনের লসগু 3 হবে, লসগু কোনাগুনি গুণ, 3 দিয়ে গুণ করলে 1350, 160, 160 বিয়োগ করলে কত হবে, 0 0, 15 থেকে 6 গেলে 9, আর এখানে আসবে 1, তাই না, 2, তাহলে 13 থেকে 2 গেলে 11, 1190/3 কিমি। তাহলে এবার মাঝখানে ডিস্টেন্স কত, 1190/3 কিমি। এই ধরনের প্রবলেমে কিন্তু আমরা একটা শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করি। ওকে, তাহলে এইটা 4টায় রওনা দিচ্ছে, আমরা বার করলাম এটা 4টায় কতটুক যাবে, তাহলে 40 মিনিটে কতটুক যাবে, 150/3, সরি 160/3, টোটালটার থেকে 160/3 বাদ দিলে এটা কত বেরিয়ে আসলে, 1190/3। কারেক্টেড এত দূর, ভেরি গুড। এবার ডিস্টেন্স হচ্ছে 1190/3, দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, এটার বেগ হচ্ছে, প্রথমটার বেগ কত, 60 কিমি পার ঘন্টা, আর এটার বেগ 80 কিমি পার ঘন্টা। এবার বিপরীত দিক থেকে দুটো টাইম আগে সেম বানিয়ে নিবে, হ্যাঁ? এবার বিপরীত দিক থেকে আসলে কি হয় বলো দেখি, তোমরা জানো বেগ, দুটো বেগ যদি বিপরীত দিক থেকে হয়, তাহলে দুটো আমরা কি করি বলো দেখি, যোগ করি, একটা হচ্ছে 60 প্লাস 80, তার মানে কত বলে দেখি, 140 কিমি। ওকে, কত, 140 কিমি, ক্লিয়ার? তাহলে এটার 60 আর এটার 80, 60 আর 80 মিলে কত হচ্ছে, 140 কিমি। এবার সময় বার করার সূত্র হচ্ছে কি, দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 1190/3। ওকে, এই ধরনের শর্টকাটে আমরা একটা শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করি, দুটো ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে, আগে টাইমটা সেম বানিয়ে নেবে, তারপরে সময় বার করার ফর্মুলা হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে মাঝখানের গ্যাপটা 1190/3, আর নিচে বেগ, বেগ মানে দুটো মিলে কত হচ্ছে, 140। ওকে, তাহলে দূরত্ব বলতে মাঝখানের গ্যাপ 1190/3, আর বেগ হচ্ছে দুটো বিপরীত দিক থেকে আসছে, যোগ হবে 140। হ্যাঁ, তো 1190 1190, আর নিচে নিচে গুণ, 3 গুণন 140, তাহলে 0 0 ক্যান্সেল, আরে সরি, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 17 119, তার মানে কত হবে, 17/6 ঘন্টা, তাই না, 17/6 ঘন্টা। ওকে, ক্লিয়ার এত দূর? আমরা কি করলাম, উপরে দূরত্ব, দূরত্ব কত, 1190/3, নিচে বেগ, বেগ হচ্ছে 140, ক্যান্সেল করলাম, 7 দুগুণে 14, 17/6 ঘন্টা। এবার এটারে যদি সমস্ত করে কত হবে, 6 দুগুণে 12, তার মানে কত হবে, 2 সমস্ত
2 সমস্ত 6 দুগুণে 12 থাকবে 5, 2 সমস্ত 5/6 ঘন্টা। ওকে, তাহলে এটার যদি মিনিটে আনো এদিকে লিখি, হ্যাঁ 2 ঘন্টা, আর ওইটার আছে না মিনিটে আনার জন্য কি করবে বলে দেখি, 2 সমস্ত 5/6 আছে তো এটার 60 দিয়ে গুণ করে দেবে, তো এটা মিনিটে এসে যাবে। 60 মিনিটে 1 ঘন্টা, সমস্তটারই 2 2 এটার 60 দিয়ে গুণ করলে 6 2 60, তার মানে 2 ঘন্টা 50 মিনিট। তাহলে 2 ঘন্টা 50 মিনিট পর কয়টা বাজবে বলে দেখি, 4টার থেকে হিসেব করছি না, 2 ঘন্টা 50 মিনিট পর বাজবে 6টা 50, তাই না? সন্ধ্যা 6টা 50 হবে, 4টা থেকে হিসেব করছি 2 ঘন্টা 50 মিনিট পর 6টা 50, দুটো অপশনে আছে। এবার চলো দূরত্বটা বার করি, হ্যাঁ হলো তো দূর, তাহলে আমরা আগে সময়টা বার করলাম, এবার বলছি কি কোন সময়ে দিল্লি থেকে কত দূরে, এই দিল্লি থেকে দূরত্বটা, এই দূরত্বটা বার করতে হবে। এই দূরত্বটা কিভাবে বার করব, আচ্ছা এই ট্রেনের বেগ কত বলে দেখি, এই দ্বিতীয় ট্রেনের বেগ হচ্ছে, এই দূরত্বটা বার করব তো এই ট্রেন দিয়ে করে দিই, এই ট্রেনের বেগ হচ্ছে 60 আর সময় কত লাগে 17/6 ঘন্টা। তাহলে তোমরা জানো সময় হচ্ছে কি দূরত্ব, দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে বেগ ইন্টু সময়, তাহলে এই ট্রেনের বেগ হচ্ছে কত বস 60 ইন্টু সময় কত বার করলাম 17/6 ঘন্টা, 6 দিয়ে কাটো 6 2 60, তাহলে 17 আর 10 গুণ করলে 170 কিমি। তাহলে দিল্লি থেকে কত দূরে মিলিত হবে 170 কিমি দূরে, আর সময় কয়টা বাজবে 6টা 50, হ্যাঁ তার মানে অ্যান্সার কত হবে অপশন বি, তাই না? একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী 25টি প্রশ্নের উত্তর করে বাকি প্রশ্নের 2/5 অংশের উত্তর করলো, বাকি যেগুলো থাকলো তার 2/5 অংশের উত্তর করলো, সে এভাবে মোট প্রশ্নের মাত্র 60% উত্তর করেছে। তাহলে আমরা ধরে নিই, এটা একটু বীজগণিতের হেল্প নিয়ে নিই, হ্যাঁ সে কতগুলি প্রশ্নের উত্তর করেছিল, টোটাল প্রশ্ন আমরা ধরে নিব 60। স্যার এক্স, চাপ নিও না, আছি তো আমি। তাহলে সে প্রথমে কয়টি প্রশ্নের উত্তর করলো 25টি, ওকে, প্লাস পরে সে কি করলো বাকি প্রশ্নের 2/5 অংশের উত্তর করে, বাকি কত বলে দেখি এক্সটির মধ্যে 25টি প্রশ্নের উত্তর করে ফেলেছে, তাহলে বাকি কত থাকে টোটালটার থেকে 25 মাইনাস করে, এক্স মাইনাস 25, এটি হচ্ছে বাকি প্রশ্ন। প্রথমে 25টি প্রশ্নের উত্তর করেছে, তাহলে বাকি কয়টি প্রশ্ন থাকে, টোটাল এক্সটি প্রশ্ন, এক্স এর থেকে 25 মাইনাস করো, তার মানে এক্স মাইনাস 25, এটা হচ্ছে বাকি প্রশ্ন, এর মানে ইন্টু কত অংশের উত্তর করেছে 2/5 অংশের, ইন্টু 2/5, বুঝছো? তাহলে প্রথমে 25টি প্রশ্নের উত্তর করেছে, প্লাস প্রথমে কয়টি প্রশ্নের উত্তর করেছে বলে দেখি 25টি প্রশ্নের উত্তর করেছে 25, তাহলে বাকি কয়টা থাকে, বাকি কত থাকে টোটাল এক্স ধরে নিয়েছে, এক্স এর থেকে 25 মাইনাস করে এক্স মাইনাস 25, এটা হচ্ছে বাকি প্রশ্ন, এর মানে ইন্টু কত অংশ 2/5 অংশ, ওকে, এটি হলো বাকি প্রশ্নের 2/5 অংশ। তাহলে প্রথমে করলো 25, পরে করলো বাকি প্রশ্নের 2/5 অংশ, সে টোটাল এতগুলি প্রশ্নের উত্তর করেছে, এটা কার সঙ্গে সমান হবে বলে দেখি, সে আরেকভাবে বলছে এভাবে সে কি করলো মোট প্রশ্নের 60% উত্তর করেছে, তাহলে মোট প্রশ্ন কত এক্স, সে টোটাল কত উত্তর করেছে মোট প্রশ্নের, মোট প্রশ্ন এক্স এর মানে ইন্টু 60% মানে 60/100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6 আর নিচে 5 দুগুণে 10। খেয়াল করো এটা হচ্ছে কি বলো দেখি, সে এতগুলি প্রশ্নের উত্তর করেছে, প্রথমে 25টি, পরে বাকি প্রশ্নের 2/5 অংশ, তাহলে এটা টোটাল প্রশ্ন না, সে এতগুলি প্রশ্নের উত্তর করেছে ওই স্টুডেন্ট, হ্যাঁ আবার এটাও কি সে এতগুলি প্রশ্নের উত্তর করেছে, বুঝেনি কি বললাম? তাহলে আমি যদি বলি এটা কি ওই ছাত্রটি এতগুলি প্রশ্নের উত্তর করেছে, ওই স্টুডেন্ট এতগুলি প্রশ্নের উত্তর করেছে, আর আরেকবার কি বলছে অন্যভাবে বলছে টোটাল প্রশ্নের 60%, টোটাল প্রশ্ন এর এক্স এর মানে ইন্টু 60% মানে 60/100, তাহলে দুটোই তো বস সেম জিনিস, প্রথমে 25 পরে বাকি প্রশ্নের 2/5 অংশ, সে এতগুলি প্রশ্নের উত্তর করেছে, সে আরেকবার কি বললো সে টোটাল প্রশ্নের 60% উত্তর করেছে, সে কতগুলি প্রশ্নের উত্তর করেছে দুই ভাবে বলেছে, টোটাল প্রশ্নের 60% এতগুলো কি প্রশ্নের সে উত্তর করেছে, আবার আমি যদি বলি এটা কি তোমরা বলবে এটা হচ্ছে স্টুডেন্ট এতগুলি প্রশ্নের উত্তর করেছে, দুটোই সেম জিনিস দুই ভাবে বলছে, তাহলে দুটো অবশ্যই সমান হবে। আচ্ছা এখানে 25 25ই, ওকে, তাহলে কাজ করো, আচ্ছা 25 25ই বলতে কি এক কাজ করি, হ্যাঁ আচ্ছা রাখো 25 25ই, এখানে 2 দিয়ে গুণ করো তো এক্স কে, তাহলে হবে 2x মাইনাস 2 দিয়ে 25 কে গুণ করো 50, আর নিচে কত থাকলো 5, ওকে, 2 দিয়ে x কে হবে 2x, 50 আর এদিকে 3x/5, চলো আসো এটারে লসাগু করে দিই ভাই, তাহলে 5 হবে লসাগু,
এই ধরনের লসাগু নিচে কিছু নাই, গুণ হবে 5 25 125, এটা যা আছে তাই 2x মাইনাস 50 সমান সমান 3x/5। তাহলে বলো নিচে নিচে 5 5 ক্যান্সেল, ওকে। এদিকে লিখলাম, হ্যাঁ এটা কোনাগুনি 5 25 125, এটা যা আছে 125 থেকে 50 গেলে কত হবে 75, আর এই 2x টা ওই পারে দিয়ে দিলাম, x গুলো ওই পারে দিলাম, হ্যাঁ 3x 2x টা ওই পারে গেলে মাইনাস 2x, হ্যাঁ 125 থেকে 50 গেলে কত হয় 75, তাহলে 75 আর 3x থেকে 2x গেলে x, তাহলে x এর মান হচ্ছে 75, এটা অ্যান্সার না কিন্তু, x এর মান হচ্ছে 75, খেয়াল করো। তার মানে x কি, x হচ্ছে টোটাল প্রশ্ন, তার মানে টোটাল কয়টি প্রশ্ন ছিল 75টি। যদি বলতো প্রশ্ন কয়টি ছিল 75টি, কিন্তু বলছে কি সে কয়টি প্রশ্নের উত্তর করেছে, উত্তর করেছে কয়টি প্রশ্নের, মোট প্রশ্নের 60%, টোটাল প্রশ্ন চাইনি কতগুলি প্রশ্নের উত্তর করেছে, মোট প্রশ্ন হচ্ছে 75, এর কত প্রশ্নের উত্তর করেছে 60%, মানে 60/100। 0 0 ক্যান্সেল, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাই না, 2 দিয়ে কাটলাম, 5 দিয়ে 75 কাটো, 5 15 75, তাহলে 3 আর 15 গুণ করলে 45। তাহলে সে অ্যান্সার করেছে কয়টি প্রশ্নের বলে দেখি, 45টি প্রশ্নের। আর যদি বলতো টোটাল প্রশ্ন ছিল কয়টি 75টি, ওকে, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওকে। তাহলে এই ছিল ফ্রেন্ডস 5টি প্রবলেম, প্রথমেরটা একদম সহজ ছিল, পরেগুলো একটু যথেষ্ট লেভেলের ছিল, তাই না। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের দিয়ে নিই, আমাদের পেইড ব্যাচ শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে, তার আগে 20 ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ আমরা একটা ওয়েবিনার করব, কারণ এখন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট গভর্নমেন্ট জব দেয়, তার মধ্যে গভর্নমেন্ট জবের জন্য খাটে বা পরীক্ষা দেয়, তার মধ্যে মাত্র কয়েকশো বা কয়েক হাজার ক্যান্ডিডেট সিলেক্ট হয়। তুমি যদি এই সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে আসতে চাও তাহলে কি করতে হবে, মানে 100% সফল হওয়ার মন্ত্র পাবে সেই ওয়েবিনারে। এবার এই সমস্ত কিছু 20 ডিসেম্বর ওয়েবিনার প্লাস 6 মাস লাইভ ক্লাস হবে, ডব্লিউবিপি কনস্টেবলকে মূলত টার্গেট করে, অন্যান্য পরীক্ষাও কভার হবে। এবার এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ফ্রেন্ডস মাত্র তোমরা 49 টাকায়। অ্যাকচুয়ালি কোর্সের মূল্য 1499 টাকা, কিন্তু এখন অফারে তোমরা মাত্র 49 টাকায় এই পেইড কোর্সে এনরোল করতে পারো, এবং সঙ্গে সঙ্গে ওয়েবিনারেরও সুযোগ পেয়ে যাবে, ফ্রি এন্ট্রি। তো এই অফারটি স্বল্প সময়ের জন্য, তাই লেট না করে কেউ যদি ইন্টারেস্টেড থাকো, অনেকেই তোমরা জয়েন হয়ে গেছো, যারা জয়েন হও না যদি ইন্টারেস্টেড থাকো লেট করে না, পরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। এক্ষুনি নিচে চলে যাও, ডিসক্রিপশনে বা পিন কমেন্টেও আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে সেখানে দেখবে ডব্লিউবিপি ক্র্যাকার বলে একটা ব্যাচ আছে, 49 টাকার একটা ব্যাচ আছে, মূলত একটাই ব্যাচ আছে, সেটাই ক্লিক করে এনরোল করে নাও, ঠিক আছে। পরে কিন্তু দাম বেড়ে যাবে, ওকে, পরে পস্তাতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।